আজকে আমরা আলোচনা করব জৈব রসায়ন। জৈব রসায়ন আজকে ফার্স্ট লেকচার। তো আজকের আমাদের মূল আলোচনা আসলে একটু প্রাথমিক, মানে জৈব রসায়নের ভেতরের কোনো টপিকস আমরা আলোচনা করবো না, বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা মূলত আলোচনা করব। প্রথমত আসি জৈব রসায়নের সংজ্ঞা, কিভাবে জৈব রসায়নকে সংজ্ঞায়িত করা যায়। দেখো, জৈব রসায়নকে সংজ্ঞায়িত করতে হলে আমাদের প্রথমত কিন্তু হাইড্রোকার্বন কাকে বলে সেটা জানতে হবে, কারণ জৈব রসায়নগুলো কিন্তু একটা হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে হাইড্রোকার্বন মূলত কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। একটু দেখো, মিথেন কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। তাহলে এই মিথেন একটি হাইড্রোকার্বন, কারণ কার্বন আর হাইড্রোজেন দ্বারা এই মিথেন অণুটি গঠিত। এই মিথেনের যদি আমরা ক্লোরিনেশন করি, অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন সংযোগ করি মিথেনের সাথে, তাহলে আমাদের তৈরি হবে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড তৈরি হবে CH3Cl। তার মানে একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন প্রতিস্থাপন করে এখানে যুক্ত হয়ে যাবে। আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা অব্যাহত রাখি, অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন যদি অব্যাহত থাকে, তাহলে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে আমাদের আরও একটা ক্লোরিন এখানে যুক্ত হয়ে যাবে। তার মানে CH2Cl2 মানে মিথাইল ডাইক্লোরাইড তৈরি হবে। এটা মূলত মিথাইল ডাইক্লোরাইড। দেখো, আমরা ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনেশন অব্যাহত রাখলাম, তাহলে আরও একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে আরও একটা ক্লোরিন যোগ হবে, CH3Cl3 তৈরি হবে। তাহলে এই যে CH3Cl3 এর নাম হলো মিথাইল টাইক্লোরাইড, তবে এটাকে কিন্তু আমরা ক্লোরোফর্ম নামে একটু বেশি চিনে থাকি। তাহলে এটার আসল নামটা কি? ক্লোরোফর্ম। তাহলে মিথাইল টাইক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা একটা চেতনানাশক। সাধারণত চিকিৎসা ক্ষেত্রে রোগীকে অজ্ঞান করার কাজে এই ক্লোরোফর্মটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা ক্লোরিনেশনটা অব্যাহত রেখেছি। ইউভি রশ্মির উপস্থিতিতে আবার ক্লোরিনেশন, ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনেশন করে এবার কি পেলাম? দেখো, এবার অবশিষ্ট যে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটাও কী হবে? প্রতিস্থাপন হয়ে যাবে ক্লোরিন দ্বারা। তার মানে কার্বন 4টা ক্লোরিন, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা এখানে মিথেন থেকে কি তৈরি করতে পেরেছি? মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড অণু তৈরি করতে পেরেছি। মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড অণু তৈরি করতে পেরেছি। দেখো, তাহলে মিথেন থেকে যে কার্বন টেট্রাক্লোরাইড অণুটা তৈরি হয়েছে, এখানে মিথেনটা ছিল বিশুদ্ধ হাইড্রোকার্বন। মিথেনটা ছিল বিশুদ্ধ হাইড্রোকার্বন, আর কার্বন টেট্রাক্লোরাইড যে অণুটা ছিল এটি ছিল হাইড্রোকার্বনের জাতক। তাহলে আমাদের এই মিথেনটা হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। আর বাকি যে যৌগগুলো রয়েছে সবগুলো হলো হাইড্রোকার্বন জাতক। তাহলে বাকিগুলো হলো হাইড্রোকার্বন জাতক। হাইড্রোকার্বন জাতক, তার মানে হাইড্রোকার্বন থেকে এদের জন্ম হয়েছে। তাহলে হাইড্রোকার্বন জাতক কারা? এই যে মিথাইল ক্লোরাইড, এটি হাইড্রোকার্বন জাতক। মিথাইল ডাইক্লোরাইড হাইড্রোকার্বন জাতক। ক্লোরোফর্ম হাইড্রোকার্বন জাতক। কার্বন টেট্রাক্লোরাইড এও একটা হাইড্রোকার্বন জাতক। তাহলে সবগুলোই কিন্তু হাইড্রোকার্বন জাতক। তাহলে আমরা যে হাইড্রোকার্বনগুলো দেখেছি সেখানে শুধু কার্বন আর হাইড্রোজেনই থাকবে, আর জাতকগুলোর মধ্যে কিন্তু অন্য পরমাণু থাকতে পারে। কি কি? যেমন থাকতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন। কে কে থাকতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন, এই গ্রুপগুলো থাকতে পারে। দেখো, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে। সাধারণত এই পরমাণুগুলো থাকতে পারে। তাহলে এই পরমাণুগুলো থাকলে তারা কিন্তু বিশুদ্ধ হাইড্রোকার্বন হবে না, তারা হাইড্রোকার্বনের জাতক হবে। আচ্ছা, তাহলে হাইড্রোকার্বনের জাতক আমরা দেখলাম। এবার আমরা দেখি পরের যে যৌগটা আছে। তাহলে এটার নাম আসলে কি ছিল? এটার নাম ছিল ক্লোরোফর্ম। এটার নাম ছিল ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। আর লাস্টে যে যৌগটা ছিল সেই যৌগটা কি ছিল? সেটা ছিল হাইড্রোকার্বন জাতক, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমাদের এটা হচ্ছে হাইড্রোকার্বন জাতক। দেখো, এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা আসলে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। তাহলে এটা ছিল হাইড্রোজেনবিহীন হাইড্রোকার্বন, কারণ এটা কিন্তু হাইড্রোকার্বনের বিশুদ্ধ না, এটা হচ্ছে হাইড্রোকার্বনের একটা জাতক। তাহলে হাইড্রোজেনবিহীন হাইড্রোকার্বন জাতক। হাইড্রোকার্বন জাতক। তাহলে এই কার্বন টেট্রাক্লোরাইডটা হলো হাইড্রোকার্বন জাতক। তাহলে দেখো, আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা পেয়েছি। একটা হলো হাইড্রোকার্বন কাকে বলে, আরেকটা পেলাম হাইড্রোকার্বন জাতক বা জৈব যৌগ কাকে বলে।
তাহলে একটা হলো হাইড্রোকার্বন কাকে বলে, একটা হলো হাইড্রোকার্বন এর জাতক সহ জৈব যৌগ কাকে বলে। তাহলে আমরা প্রথমত আসি হাইড্রোকার্বন কাকে বলে। আমরা হাইড্রোকার্বনের সঙ্গে এভাবে দিব, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আর দেখো আমাদের ওই যে বাকি যে সকল যৌগগুলো রয়েছে, মানে হাইড্রোকার্বনের জাতক এবং হাইড্রোকার্বন, এই দুইটা মিলে একত্রে আমরা বলবো জৈব যৌগ। তাহলে জৈব যৌগের সংজ্ঞা হবে হাইড্রোকার্বন ও এদের জাতকগুলোকে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন ও এদের জাতকগুলোকে একত্রে জৈব যৌগ বলা হয়। তাহলে জৈব যৌগ কাকে বলে আমরা সংজ্ঞা দেওয়ার সময় বলবো হাইড্রোকার্বন, এবং এর জাতকগুলোকে বলা হয় জৈব যৌগ। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ আসে যে নিচের কোনটি হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকবারই এমসিকিউ দেখেছি, নিচের কোনটি হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। দেখো তাহলে হাইড্রোজেনবিহীন জৈব যৌগের মধ্যে আমাদের একটা কমন উদাহরণ হলো কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে একটা কমন উদাহরণ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এছাড়াও হাইড্রোজেনবিহীন অনেকগুলো জৈব যৌগ রয়েছে। তাহলে হাইড্রোজেনবিহীন কী কী জৈব যৌগ রয়েছে আমরা একটু দেখে আসি। দেখো হাইড্রোজেনবিহীন জৈব যৌগের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড ছাড়াও আমাদের অনেকগুলো জৈব যৌগ রয়েছে যেগুলো আসলে মূলত হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। দেখো তাহলে হাইড্রোজেনবিহীন যে সকল জৈব যৌগগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হলো পাইরিন, যেটাকে বলছে এটাই মূলত আসলে কার্বন টেট্রাক্লোরাইড। দ্বিতীয়ত আসছি ফসজিন গ্যাস। তাহলে এই ফসজিন গ্যাসটা আসলে কি? ফসজিন গ্যাসটা কিন্তু আমাদের একটা হাইড্রোকার্বনের জাতক। আসলে এটা কার জাতক দেখো তো, এই যে COCl2, এটা মূলত মিথেনের জাতক। একটা মিথেন পরমাণুর দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা অক্সিজেন যোগ হয়েছে, আর দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে দুইটা ক্লোরিন যোগ হয়েছে। আমরা যদি এর ডাকনিক সংখ্যাটা লিখতে চাই তাহলে এই যে তার অর্থ হলো যে আমাদের দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা অক্সিজেন যোগ হয়েছে, আর দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে দুইটা ক্লোরিন যোগ হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা মিথেন জাতক। তারপরে আসি কাঁদুনি গ্যাস বা ক্লোরোপিক্রিন। তাহলে এই ক্লোরোপিক্রিনও দেখো আমাদের কার্বন আছে কিন্তু একটা, কার্বন সংখ্যা কয়টা? একটা। তাহলে এটাও কিন্তু মিথেন জাতক। তাহলে এখানে তিনটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তিনটা ক্লোরিন যোগ হয়েছে, একটা নাইট্রোমূলক যোগ হয়েছে। এবার আসি ফেওন 11। তাহলে ফিওন 11 বলতে CFC গ্যাস, এটা একটা CFC11। CFC11 দেখো আমাদের কার্বন আছে একটা, তার মানে এটাও আসলে মূলত মিথেন জাতক। একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা ফ্লোরিন, তিনটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তিনটা ক্লোরিন যোগ হয়েছে। ফেওন 12। তাহলে এই ক্ষেত্রে দেখো কার্বন আছে একটা, এটা তাহলে মিথেন জাতক। এখানে দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে দুইটা ফ্লোরিন, দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বাকি দুইটা ক্লোরিন যোগ হয়েছে। এবার আসি ফেওন 114। ফেওন 114 কিন্তু দুইটা কার্বন রয়েছে, দুইটা কার্বনের সাথে আমাদের 6টা হাইড্রোজেন ছিল। যদি আমরা অ্যালকেনের সাধারণ সংকেত অনুসারে চিন্তা করি C2H6 ছিল। দেখো এই ক্ষেত্রে 4টা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে 4টা ফ্লোরিন, দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে দুইটা ক্লোরিন যোগ হয়েছে। আমাদের পরের যে উদাহরণ আছে এটা দেখো আমাদের অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন হচ্ছে কার্বন কার্বন 3 বন্ডের যৌগ, CH ট্রিপল বন্ড CH। হাইড্রোজেনগুলোকে সরিয়ে দিয়ে একটা করে সিলভার যোগ হয়েছে। তাহলে এটা মূলত সিলভার অ্যাসিটাইলিন যৌগ, সিলভার অ্যাসিটাইলিন যৌগ। পরের দেখো ওই একই যৌগ সিলভারের জায়গায় আমাদের জাস্ট কপার থাকতে পারে, কিংবা সিলভারের জায়গায় সোডিয়াম থাকতে পারে। তাহলে আমাদের সেম উদাহরণই কিন্তু হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু অ্যাসিটিলিন জাতক, অর্থাৎ আমাদের অ্যালকাইন জাতক। এবার আসি টেট্রাফ্লোরো ইথিন। এটা কিন্তু ইথিন জাতক। ইথিনের দুইটা কার্বনে 4টা হাইড্রোজেন পরমাণু হচ্ছে, তাই এই যে দুইটা ফ্লোরিন, তার মানে 4টা ফ্লোরিন 4টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যোগ হয়ে গেছে। আমাদের ঠিক একই ধরনের যৌগ হচ্ছে টেট্রাক্লোরো ইথিন, টেট্রাফ্লোরো ইথিন সিমিলার যৌগ। আচ্ছা পরে দেখো বলছে ডাইব্রোমো, অর্থাৎ দুইবার ব্রোমো আছে, ফ্লোরো মিথেন। আচ্ছা আমাদের এইখানে দেখো কার্বন সংখ্যা একটা, কার্বন সংখ্যা যেহেতু একটা তার মানে আমাদের এই যৌগে মিথেন থেকে উৎপন্ন হয়েছে। দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে দুইটা ব্রোমিন, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা ক্লোরিন, এবং অবশিষ্ট হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা ফ্লোরিন যোগ হয়েছে। দেখো পরের যে যৌগটা এটা আসলে মূলত ইথেন জাতক। ইথেনের 6টা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে 6টা ক্লোরিন যোগ হয়েছে, হেক্সাক্লোরো ইথেন। পরের যে উদাহরণটা আছে এটা মূলত আসলে বেনজিন জাতক, C6Cl6। এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তো এই হেক্সাক্লোরোবেনজিন নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। হেক্সাক্লোরোবেনজিনের ক্ষেত্রে যেটা ঘটে যে আমাদের এইটা কিন্তু একটা বেনজিন জাতক, হেক্সাক্লোরোবেনজিনটা একটা বেনজিন জাতক। এই ক্ষেত্রে দেখা যায় যে হেক্সাক্লোরোবেনজিনটা বেনজিন থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে। দেখো
এই হচ্ছে বেনজিন। আচ্ছা আমি C6 এইভাবে লিখি, CH মানে গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। 6টা CH আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আচ্ছা দেখো, এইখানে যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করি ক্লোরিনের প্রতিস্থাপন, তাহলে ক্লোরিন যখন প্রতিস্থাপন বিক্রিয়া করবে এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এসে ওখানে যুক্ত হবে, তখন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা মূলত Cl6 হেক্সাক্লোরোবেনজিন, বেনজিন থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু আমি যদি প্রতিস্থাপন বিক্রিয়া না করে এখানে ক্লোরিনের সংযোগ করতাম, তাহলে এ কিন্তু দ্বিবন্ধনে যে যোগ হতো, দ্বিবন্ধনে যখন যোগ হতো দ্বিবন্ধন ভেঙে যেত, দুই পাশে দুইটা ক্লোরিন পরমাণু যোগ হয়ে যেত, সেই মোমেন্টে হাইড্রোজেন কিন্তু থাকতোই, তখন আমাদের যৌগে কিন্তু হাইড্রোজেন থেকেই যেত। এই যৌগটার বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। আমরা অনেক বইতে দেখেছি যে গ্যামাক্সিনের ক্ষেত্রে লেখা আছে যেটি হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, বাস্তবে কিন্তু না, কারণ গ্যামাক্সিনের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন রয়েছে। তাহলে আমাদের হেক্সাক্লোরোবেনজিন, গ্যামাক্সিন এই দুইটা কিন্তু সেম জিনিস হচ্ছে না। তাহলে হেক্সাক্লোরোবেনজিন এখানে কিন্তু বেনজিন জাতক, গ্যামাক্সিনও বেনজিন জাতক, কিন্তু দেখো হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কিন্তু হেক্সাক্লোরোবেনজিন। আচ্ছা তাহলে আমরা হাইড্রোজেনবিহীন যে সকল জৈব যৌগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে মোটামুটি জানলাম। এবার আমরা আসি জৈব যৌগের ক্রমবিকাশটা কিভাবে হয়েছে, জৈব যৌগের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো জৈব যৌগের ধারণাটা কিন্তু আমাদের অতি সম্প্রতি, বিশেষ করে 1800 দশকের দিক থেকে জৈব যৌগের ক্রমবিকাশ শুরু হয়েছে। তবে জৈব যৌগের ব্যবহারটা কিন্তু অনেক প্রাচীন, মোটামুটি 8 থেকে 10,000 বছর পূর্বেও কিন্তু মানুষ অ্যালকোহলের ব্যবহার করতো, সাবানের ব্যবহার করতো, ভিনেগারের ব্যবহার করতো। তো সেই মোমেন্টে মানুষজন কিন্তু জানতো না যে এগুলো মূলত জৈব যৌগ বা এগুলো মূলত আমাদের রসায়নের একটা বিশেষ অংশ। দেখো আমাদের এই জৈব যৌগের আলোচনাটা অতি প্রাচীন হলেও আমাদের জৈব যৌগের ক্ষেত্রে যেটা হয় যে জৈব যৌগের আলোচনার ক্রমবিকাশ হয়েছে কিন্তু অনেক আধুনিক কাল থেকে। আমরা সর্বপ্রথম দেখি দেখো জৈব যৌগের ক্ষেত্রে সর্বপ্রথম জৈব যৌগ নিয়ে ধারণা উপস্থাপন করেছিল বিজ্ঞানী সিলে। এটার সালগুলো আমাদের বইতে আসলে আলোচনা করা নেই, যার কারণে সালগুলো আমাদের দরকার নেই। তো বিজ্ঞানী সিলে দেখো সর্বপ্রথম আঙুর থেকে টার্টারিক অ্যাসিড, আপেল থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করেছিল। এগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার। তাহলে বিজ্ঞানী সিলে সর্বপ্রথম কী কী আবিষ্কার করেছে? আঙুর থেকে টার্টারিক অ্যাসিড, আপেল থেকে ম্যালিক অ্যাসিড, প্রাণীর চর্বি থেকে গ্লিসারিন প্রস্তুত করেছিল। তাহলে বিজ্ঞানী সিলে আমাদের ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং গ্লিসারিন আবিষ্কার করেছিল জৈব উৎস থেকে। কি উৎস থেকে? জৈব উৎস থেকে। তার পরবর্তীতে বিজ্ঞানী লাউরি, এটা 1773 সালের ঘটনা, মানুষের মূত্র থেকে ইউরিয়া আবিষ্কার করেছিল। তাহলে মানুষের মূত্র হচ্ছে একটা জৈব অংশ, তাহলে জৈব বস্তু থেকে তিনি কি আবিষ্কার করেছে? আরেকটা জৈব অংশ আবিষ্কার করেছে। দেখো তারপরে আঙুর ও বার্লি থেকে সাধারণত আমাদের বিয়ার বা অ্যালকোহল তৈরি করা হয়ে থাকে। আমাদের বিজ্ঞানী লেমেরি তিনি কি করেছিল? বস্তুগুলোকে সাধারণত এই যে খনিজ, উদ্ভিজ্জ এবং প্রাণীজ এই তিনটা অংশে ভাগ করেছিল। খনিজ, উদ্ভিজ্জ এবং প্রাণীজ। খনিজ বলতে খনি থেকে যেগুলো পাওয়া যায়, উদ্ভিজ্জ বলতে উদ্ভিদজাত বস্তু, আর প্রাণীজ বলতে প্রাণীজাত বস্তু। এই তিন ভাগে ভাগ করেছিল। তার পরবর্তীতে বিজ্ঞানী ল্যাভোসিয়ে তিনি মূলত আমাদের বস্তুগুলোকে ওই যে লেমেরি যেভাবে বিভাজন করেছিল সেই একই বিভাজন করেছে এবং উদ্ভিদ ও প্রাণী থেকে যে বস্তুগুলো পাওয়া যায় সেই ধারণাটাই তিনি কিন্তু উপস্থাপন করেছে। পাশাপাশি তিনি বলেছে এর মধ্যে কার্বন, হাইড্রোজেনের পাশাপাশি কি থাকে? অক্সিজেন, সালফার এই টাইপসের যৌগগুলো থাকে। তার পরবর্তীতে 1808 সালে, এই সালটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাল, 1808 সাল, এমসিকিউর জন্য এটা বেশি প্রয়োজন হয়। 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে প্রাপ্ত বস্তুগুলোকে জৈব বস্তু এবং অপর খনি থেকে প্রাপ্ত বস্তুকে অজৈব বস্তু এই দুই ভাগে ভাগ করেছিল। তাহলে বার্জেলিয়াস কয় ভাগে ভাগ করেছিল? বার্জেলিয়াস মেইনলি দুই ভাগে ভাগ করেছিল, একটা জৈব, একটা অজৈব। জৈব বস্তু কারা? উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে প্রাপ্ত বস্তু। অজৈব কারা? খনি থেকে প্রাপ্ত বস্তু। তো এই 1808 সালে কিন্তু তিনি দুই ভাগে বিভাজন করেছে। আর 1815 সালে কি করেছে? একটা মতবাদ দিয়েছে, যে মতবাদের নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। মতবাদের নাম কি? প্রাণ শক্তি মতবাদ। তো এই প্রাণ শক্তি মতবাদের মেজর যে কনসেপ্ট ছিল তা মূলত জৈব বস্তুগুলো কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কিত। বার্জেলিয়াসের প্রাণশক্তি মত বলে, বার্জেলিয়াস বলেছিল উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে এই জৈব বস্তুগুলো পাওয়া যায়। তার মতে জৈব বস্তুগুলো বা জৈব যৌগগুলো উদ্ভিদ ও প্রাণীদেহের এক অদৃশ্য রহস্যজনক শক্তির ফলে সৃষ্টি।
অদৃশ্য বলতে এটা দেখা যাবে না, রহস্যজনক বলতে এর কারণ তিনি উদ্ঘাটন করতে পারেনি। এই অদৃশ্য রহস্যজনক শক্তির ফলে সৃষ্টি, এটা পরীক্ষায় কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই তত্ত্বকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। এই তত্ত্বের নাম কি? প্রাণ শক্তি মতবাদ। এই তত্ত্বটা মূলত ভুল প্রমাণ করেছিল বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার আমাদের অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া আবিষ্কার করেছিল। অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে আকস্মিকভাবে ইউরিয়া আবিষ্কার করেছিল। ইউরিয়া যে জৈব বস্তু এটা কিন্তু আগে থেকে আমাদের জানা, কারণ এটা কি জৈব উৎস মানুষের মূত্র থেকে পাওয়া যায়। তাহলে দেখো এই অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটা অজৈব বস্তু। অ্যামোনিয়াম সায়ানাইডটা একটা অজৈব বস্তু। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড একে যখন তুমি তাপ দিবা তখন পাবা ইউরিয়া। একে তাপ দিলে আমরা তাহলে কি পাবো? আমরা একে তাপ দিলে পাবো মূলত ইউরিয়া পাবো। তাহলে এই যে ইউরিয়াটা আমরা আবিষ্কার করলাম, এই ইউরিয়া আবিষ্কারের ক্ষেত্রে দেখো আমাদের একটা জৈব অংশ আছে, জৈব বস্তু থেকে একটা অজৈব বস্তু সৃষ্টি হয়েছে। তাহলে এটা ছিল অজৈব আর এটা ছিল জৈব। তাহলে সর্বপ্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু আবিষ্কারের বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটা। সর্বপ্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু আবিষ্কারের বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটা। তাহলে আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদটি ভুল প্রমাণ হয়েছিল। এই বিক্রিয়াটি মূলত 1828 সালের। তাহলে বিজ্ঞানী বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেছিল এই বিক্রিয়ার মাধ্যমে ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার তার এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপাদন বিক্রিয়ার মাধ্যমে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদের ভুল প্রমাণ করে, যার কারণে ফ্রেডরিক ভোলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। আধুনিক জৈব রসায়নের জনক তাহলে কে? ফ্রেডরিক ভোলার। আর প্রাণশক্তি মতবাদ কে দিয়েছিল? বিজ্ঞানী বার্জিলিয়াস। তাহলে আমাদের এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব জরুরি। এবার আমরা আসি জৈব বস্তু অজৈব বস্তু তো আমরা চিনলাম, বা জৈব বস্তু অজৈব বস্তু কারা উৎসভেদে আমরা বুঝলাম, উৎসের উপর ভিত্তি করে জৈব অজৈব বুঝলাম। তো এই ফ্রেডরিক ভোলারের বিক্রিয়ার মাধ্যমে আবার আরেকটা বিষয় খেয়াল করলাম যে জৈব থেকে অজৈব বা অজৈব থেকে জৈব রূপান্তর সম্ভব। তাহলে জৈব বস্তুর বিশেষত বৈশিষ্ট্য না জানলে জৈব অজৈবের মধ্যে পার্থক্য করাটা কিন্তু আমাদের জন্য অনেকটাই জটিল। আচ্ছা, তাহলে জৈব বস্তু অজৈবের মধ্যে কি পার্থক্য রয়েছে এগুলো আমরা একটু দেখি। দেখো, জৈব অজৈবের মধ্যে আমাদের কিন্তু অনেক ধরনের পার্থক্য রয়েছে, বিশেষ করে গঠনগত পার্থক্যটাই কিন্তু মেন। আমরা জৈব অজৈবে ফিরে আসি। দেখো, এই ক্ষেত্রে প্রথমত আমরা সংজ্ঞা দিয়ে বা উপাদান গঠন দিয়ে শুরু করতে পারি। তাহলে রাসায়নিক সংযুতি অর্থাৎ জৈব বস্তুর মধ্যে কি কি থাকবে? তাহলে প্রধানত কি থাকে? কার্বন দ্বারা গঠিত। কার্বনের সাথে কি থাকবে? হাইড্রোজেন থাকবে, যার ফলে আমরা বলে থাকি হাইড্রোকার্বন, এবং তার জাতক হচ্ছে জৈব বস্তু। এছাড়া থাকতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, অর্থাৎ আমি আগে যেটা বললাম সেই বিষয়গুলো। অজৈব বস্তুর ক্ষেত্রে যে কোনো পরমাণুই কিন্তু থাকতে পারে। দেখো, বন্ধন প্রকৃতি কেমন? জৈব বস্তু সবগুলো সমযোজী বন্ধনে গঠিত। জৈব বস্তু সবগুলো কেমন বন্ধনে গঠিত? সমযোজী। আর অজৈব যৌগগুলো সমযোজীও হতে পারে, আয়নিকও হতে পারে। অজৈব যৌগগুলো সমযোজী অথবা আয়নিক যে কোনোটা হতে পারে। জৈব যৌগের গঠন সাধারণত জটিল। কেন বলছি জটিল? কারণ জৈব যৌগের মধ্যে সংকরণ ঘটে, তাই এই বন্ধন প্রক্রিয়া কিন্তু অনেকটাই জটিল, কারণ এটা সমযোজী যৌগ, তাই বন্ধন প্রক্রিয়া জটিল। অজৈব যৌগ সাধারণত সরল প্রকৃতি হয়, কারণ আয়নিক যৌগে দেখো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন খুব সহজে আইডেন্টিফাই করা যায়, এর মধ্যে জটিল কোনো বন্ড নাই। জৈব যৌগের ক্ষেত্রে এরা সবাই উদ্দায়ী এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন? নিম্ন। তাহলে জৈব যৌগ যা আছে সবগুলো উদ্দায়ী ধর্ম সম্পন্ন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হবে। আর অজৈব যৌগগুলো অনুদ্দায়ী হবে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হবে। তাহলে অজৈব যৌগগুলো কেমন হয়? অজৈব যৌগগুলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় এবং অনুদ্দায়ী, মানে এরা স্বতঃস্ফূর্ত বাষ্পায়িত হয় না। কিছু যৌগ আছে ব্যতিক্রম, এছাড়া অধিকাংশগুলোই আমাদের অনুদ্দায়ী। জৈব যৌগ যেহেতু অপোলার, বিশেষ করে সমযোজী অণু, তাই এরা অপোলার, তাই এরা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু পোলার দ্রাবকে দ্রবণীয় নয়। যেমন পানিতে এরা অদ্রবণীয়, তবে পোলার দ্রাবক পানি ছাড়া অন্যান্য যে সকল দ্রাবকগুলো আছে সেখানে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হতে পারে, এটা শর্ত সাপেক্ষে। আর এরা মেইনলি তাহলে দ্রবীভূত হয় কোথায়? জৈব দ্রাবকে। তাহলে জৈব বস্তুগুলো মেইনলি দ্রবীভূত হয় কোথায়? জৈব দ্রাবক, যেমন বেনজিন, কার্বন সালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এই টাইপসের দ্রাবকগুলোকে দ্রবীভূত হয়। আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়ে থাকে। জৈব যৌগগুলো
গলিত অবস্থায় বা দ্রবণে এরা বিদ্যুৎ অপরিবাহী, কারণ এদের কোনো পোল নাই। সমযোজী অণু হলো কি, ধনাত্মক ঋণাত্মক কোনো পোল থাকবে না, তাই এরা নর্মালি বিদ্যুৎ অপরিবাহী। আর আয়নিক যৌগের ক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ পরিবহন হয়, তাই দেখো আমাদের এই অজৈব যৌগগুলো দ্রবণে বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, সবাই পারে না, কিছু কিছু যৌগ পারে। জৈব যৌগের ক্ষেত্রে সমানতা ধর্ম রয়েছে। সমানতা শব্দের অর্থ কি? সমানতা শব্দের অর্থ হলো যে আণবিক সংকেত, গাঠনিক সংকেত এদের মধ্যে ভিন্নতা। মানে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে যদি এখানেই গাঠনিক সংকেত থাকে, অর্থাৎ একাধিক গঠন থাকে, প্রত্যেক গঠনের জন্য যদি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাহলে যৌগগুলো ভিন্ন হয়। অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে পরস্পর সমাণু। এটা জৈব যৌগের বৈশিষ্ট্য, কিন্তু অজৈব যৌগে এই টাইপসের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। দেখো, জৈব যৌগের ক্ষেত্রে বিক্রিয়া সাধারণত মন্থর গতিতে হয়ে থাকে, আর অজৈব যৌগের বিক্রিয়া কেমন হয়? খুব দ্রুত গতিতে হয়ে থাকে। জৈব যৌগের ক্ষেত্রে এরা সহজে জলে এবং দহনের ফলে অবশেষ থাকে না, এরা খুব দ্রুত জ্বলে, কারণ এরা হাইড্রোকার্বন অক্সিজেন উপস্থিতিতে দাহ্য হওয়ার কারণে সহজে জ্বলতে থাকে। আর যেহেতু জৈব বস্তুগুলো সাধারণত গ্যাসীয় হয়, তাই দহনের ফলে কোনো অবশেষ পাওয়া যায় না। অজৈব বস্তুগুলো কিন্তু সলিড টাইপসের হয়, এই জন্য দেখো দহনের ফলে অবশেষ থাকে। জৈব বস্তুর ক্ষেত্রে সমগোত্রীয় শ্রেণী রয়েছে, কিন্তু অজৈব বস্তুর কোনো সমগোত্রীয় শ্রেণী নেই। জৈব বস্তুর ক্ষেত্রে ক্যাটেনেশন ধর্ম আছে। আমি সমগোত্রীয় শ্রেণী, ক্যাটেনেশন এগুলার আলোচনা একটু পরেই করছি, কিন্তু অজৈব বস্তুর ক্ষেত্রে কোনো ক্যাটেনেশন ধর্ম নেই। জৈব বস্তুর পলিমারকরণ ধর্ম আছে, অজৈব বস্তুর কিন্তু পলিমারকরণ ধর্ম নেই। আচ্ছা, এবার আসি জৈব যৌগের সংখ্যা। দেখো, জৈব যৌগের সংখ্যা কিন্তু প্রায় 80 লক্ষের ওপরে। আসলে বাস্তবে এই সংখ্যাটা বর্তমানে আমাদের 1 কোটির মতো। বর্তমানে জৈব যৌগের সংখ্যা কত? 1 কোটি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 1 কোটি। আর অজৈব যৌগের সংখ্যা কত? অজৈব যৌগের সংখ্যা মোটামুটি 1 লক্ষের কাছাকাছি। তাহলে জৈব যৌগের সংখ্যা অজৈব সাপেক্ষে অনেক বেশি। আমাদের পৃথিবীর সব যৌগের মধ্যে 99% যৌগ হলো জৈব যৌগ, আর 1% যৌগ হলো অজৈব যৌগ। এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে? দেখো, জৈব যৌগের ক্ষেত্রে আমাদের যেহেতু কার্বন আর হাইড্রোজেন হচ্ছে মেইন পরমাণু, এছাড়া এর সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস সীমিত কিছু পরমাণু যুক্ত হতে পারে, কিন্তু তারপরেও কার্বনের বিশেষ ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়, যেটা অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা জৈব যৌগের সংখ্যা কেন বেশি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়াকে আমরা সাধারণত বলে থাকি জৈব যৌগের প্রাচুর্যতা। জৈব যৌগের প্রাচুর্যতা। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি কি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার পেছনে কি কি কারণ রয়েছে? প্রথমত আসি, জৈব যৌগের প্রাচুর্যতার জন্য এর কেন্দ্রীয় পরমাণু কার্বন দায়ী। কেন্দ্রীয় পরমাণু কার্বনের ক্ষেত্রে যেহেতু বিশেষ কিছু ধর্ম রয়েছে, তাই জৈব যৌগের সংখ্যাও কিন্তু এই ধর্মগুলোর কারণে বেশি হয়। যেমন তার মধ্যে একটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন। আচ্ছা, এখন ক্যাটেনেশন কাকে বলে? ক্যাটেনেশন শব্দের অর্থ হলো অসংখ্য পরমাণু, একই জাতীয় পরমাণু যদি পরস্পর যুক্তে বৃহৎ অণু গঠন করে, তবে তার নাম হচ্ছে ক্যাটেনেশন। অসংখ্য একই জাতীয় পরমাণু হতে হবে। তাহলে দেখো, আমরা জানি যে অসংখ্য পরমাণু মিলে অণু গঠিত হয়, কিন্তু পরমাণুগুলো কেমন হতে হবে? একই জাতীয়। যেমন 60টা কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা কার্বন অণু গঠন করেছে, এই ধর্মের নাম হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। তাহলে অসংখ্য পরমাণু একত্রিত হতে হবে, কিন্তু কি জাতীয় পরমাণু? একই জাতীয় পরমাণু। কারণ ভিন্ন জাতীয় পরমাণু হলে তো নর্মাল যৌগই হয়ে গেল। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, একই জাতীয় অসংখ্য পরমাণু পরস্পর যুক্ত হয়ে যদি অণু গঠন করে, তবে তাকে ক্যাটেনেশন ধর্ম বলে। ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হলো কার্বন 60। এই কার্বন 60কে বলা হয় ফুলারিন। কার্বন 60-র নাম কি? ফুলারিন। এই ফুলারিনের আরেকটা নাম আছে, এটা দেখতে যেহেতু ফুটবলের মতো শেপের, তাই এটার নাম হলো বাকিবল। ফুলারিনের আরেকটা নাম কি? বাকিবল। যেহেতু এটা ফুটবল আকৃতি, তাই এটার নাম হচ্ছে বাকিবল। এই ক্ষেত্রে আমাদের কার্বন সাধারণত sp2 সংকরণে পরস্পরের সাথে যুক্ত, আর এই ফুলারিনটার আণবিক ভর 720 গ্রাম পার মোল। 720 গ্রাম পার মোল। তবে শুধু যে কার্বন 60কে ফুলারিন বলা হয় তা কিন্তু না। কার্বনের ক্ষেত্রে সাধারণত কার্বন 50, কার্বন 70 এদেরকেও কিন্তু ফুলারিন বলা হয়ে থাকে। এই ফুলারিন যে সবসময় ফুটবলের মতো শেপের তা না, এটা অনেক সময় ন্যানো পার্টিকেল রূপে, ন্যানো শিট রূপেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তার মানে প্লেন শিটের মতোও কিন্তু কার্বন ফুলারিন রূপে ব্যবহৃত হয়। তাহলে দেখো, কার্বন সংখ্যা বেশি হওয়ার পিছনে একটা কারণ হলো ফুলারিন। কারণ নর্মালি অন্যান্য পরমাণুর ক্ষেত্রে বা অন্যান্য যৌগের ক্ষেত্রে
একটা পরমাণু বা দুইটা পরমাণু মিলে ওরা অণু গঠন করে, অর্থাৎ মৌলিক অণুর ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 60টা কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করেছে। আর এই জন্যই জৈব যৌগের সংখ্যা কিন্তু এত বেশি। দ্বিতীয়ত আসি, জৈব যৌগের সংখ্যা বেশির পেছনে আমাদের আরেকটা বিশেষ কারণ হচ্ছে সমানতা ধর্ম। আচ্ছা, সমানতা, এই সমানতা শব্দের অর্থ কি? দেখো, আমি একটা যৌগ লিখি CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল, এই যৌগটার নাম হচ্ছে ইথানল, তাহলে এটা একটা অ্যালকোহল। আমি আরেকটা যৌগ লিখলাম CH3OCH3, দেখো এই যৌগটা হচ্ছে ইথার, এই যৌগের নাম হচ্ছে মিথক্সি মিথেন, তাহলে এটা একটা ইথার। যেহেতু এটা একটা ইথার যৌগ, তাহলে দুইটার বৈশিষ্ট্য অবশ্যই কী হবে? ভিন্ন হবে, কারণ একটা অ্যালকোহল একটা ইথার। কিন্তু দেখো এদের সংকেত কি? C2H6O, তাহলে এদের আণবিক সংকেত কিন্তু সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আর গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য এদের বৈশিষ্ট্য ভিন্ন হয়েছে, এদেরকে বলা হবে পরস্পরের সমাণু। এই বৈশিষ্ট্যই মূলত সমানতা। তাহলে সমানতার সংখ্যা কীভাবে দেওয়া যায়? যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন হয়, যৌগদ্বয় বৈশিষ্ট্য ভিন্ন, এদেরকে বলা হয় পরস্পরের সমাণু। এই বৈশিষ্ট্যের নাম সমানতা। অজৈব যৌগের ক্ষেত্রে একটা আণবিক গঠনের একটাই কিন্তু গাঠনিক সংকেত হয়। জৈব যৌগে দেখো আমাদের একটা আণবিক গঠনের দুইটা গাঠনিক সংকেত হয়েছে, দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের, এই জন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি। এছাড়াও জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আরেকটা কারণ হলো জৈব যৌগের পলিমারকরণ ধর্ম। পলিমারকরণ ধর্ম, আমরা পলিমারকরণ নিয়ে অবশ্য আগের ক্লাসগুলোতেও পড়াশোনা করেছি। পলিমারকরণ বলতে অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করা। এই পলিমারকরণ, ক্যাটেনেশন শব্দটা ভিন্ন, তবে সংজ্ঞাটা খুবই কাছাকাছি, তবে পার্থক্য আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। পলিমারকরণের ক্ষেত্রে অণু থেকে বৃহৎ অণু তৈরি হয়, ক্যাটেনেশনের ক্ষেত্রে পরমাণু থেকে বৃহৎ অণু তৈরি হয়। আমি আবার বলছি, পলিমারকরণের ক্ষেত্রে অসংখ্য অণু যুক্ত হয়ে বৃহৎ অণু তৈরি করে, আর ক্যাটেনেশনের ক্ষেত্রে অসংখ্য পরমাণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ পরমাণু তৈরি করে। তাহলে এটাই কিন্তু মেইন পার্থক্য। দেখো তাহলে পলিমারকরণের ক্ষেত্রে আমরা পলিইথিনের উদাহরণটা দেখি। N সংখ্যক ইথিন অণু উচ্চ তাপচাপ প্রভাবকের উপস্থিতিতে, বিশেষ করে 1200 অ্যাটমসফিয়ার চাপ লাগে, 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টাইটেনিয়াম প্রভাবকের উপস্থিতি, এখানে আমাদের কি তৈরি হবে? পলিইথিন তৈরি হবে, পলিইথিন। তো এই পলিইথিনের বৈশিষ্ট্য আর ইথিন অণুর বৈশিষ্ট্য সেম না। ইথিন অণু গ্যাসীয়, পলিইথিন অণু কঠিন। দেখো দুইটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা, ভৌত রাসায়নিক দুইটা বৈশিষ্ট্যই আলাদা আলাদা। তবে এই ইথিন অণু থেকেই কিন্তু পলিইথিন অণুটা তৈরি হয়েছে। তাহলে দেখো একটা অণু থেকে আরেকটা অণু তৈরি হচ্ছে শুধুমাত্র এদের নিজেদের ইন্টারনাল বন্ড বৃদ্ধি করে, অর্থাৎ মাঝের বন্ধন ভেঙে দুই পাশে দুইটা ফাঁকা হাত তৈরি হয়েছে, ওই হাতে আরেকটা ইথিন অণু যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা শুধুমাত্র জৈব যৌগেই সম্ভব। তাই জৈব যৌগের এই পলিমারকরণ ধর্মের কারণে এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এছাড়া জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আরেকটা বড় কারণ হলো কার্বনের 4 যোজনী। কার্বনের 4 যোজনী যেহেতু রয়েছে, তাই কার্বন 4 হাতে 4টি ভিন্ন মৌল বা মূলককে যুক্ত করে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করতে পারে। যেমন আমরা প্রথম দিকে যে উদাহরণগুলো দেখেছিলাম, সেই উদাহরণগুলোতে দেখো আমরা দেখেছিলাম মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল ডাইক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, সবগুলো কিন্তু একটা কার্বন দিয়ে। কিন্তু দেখো এতগুলো যৌগ তৈরি হয়েছে কেন? কারণ কার্বনের প্রত্যেক যোজনীতে পরমাণু যদি চেঞ্জ হয় তাহলে যৌগের নাম চেঞ্জ। এইভাবে এতগুলো যৌগ কিন্তু কার্বন দ্বারা তৈরি হয়েছে। তাহলে আমাদের কার্বন দ্বারা এতগুলো যৌগ তৈরির পেছনে মূল কারণ হলো কার্বনের যোজনী 4। এবার আসি কার্বনের ক্ষেত্রে। কার্বন সাধারণত sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ করতে পারে। অর্থাৎ কার্বন নিজেদের মধ্যে কার্বন কার্বন 3 বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন একক বন্ধন গঠন করতে পারে। আর সংকরণ যত বেশি হবে যৌগের স্থায়িত্ব তত বাড়বে। তাই যৌগের মধ্যে যত বেশি সংকরণ হয় যৌগ তত বেশি স্থায়ী হয়ে যায়। এই জন্য কার্বন দ্বারা গঠিত যৌগের সংখ্যা কিন্তু এত বেশি। আচ্ছা, এবার আমরা আসি কার্বনের এই সংখ্যা বেশি হওয়ার পিছনে আরও একটা কারণ রয়েছে। এই কারণটা মূলত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সাধারণত মধ্যম, আর এই মধ্যম তড়িৎ ঋণাত্মকতা হওয়ার কারণে কার্বন পরমাণুটা কি করতে পারে?
উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারে। যেমন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, তাই সে 4 তড়িৎ ঋণাত্মকতা সম্পূর্ণ ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারে সমযোজী বন্ধনে। এছাড়া সে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ 2.1 তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর সাথেও যুক্ত হতে পারে। তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা মধ্যম হওয়ার কারণে সে উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হতে পারে, নিম্ন তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথেও যুক্ত হতে পারে। এই জন্য কার্বন দ্বারা গঠিত যৌগের সংখ্যা এত বেশি, অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত বেশি। তাহলে আমাদের টপিকসটা ছিল জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, অর্থাৎ জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ। এখানে মেইন আমরা 6টা কারণ আলোচনা করেছি। প্রথমত ক্যাটেনেশন, সমানতা, পলিমারকরণ, এই 3টা বৈশিষ্ট্য এক ধরনের। আর কার্বনের চার যোজনী, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন সৃষ্টি করা, আর তড়িৎ ঋণাত্মকতা, এই পয়েন্টগুলো আরেক ধরনের। তাহলে এমসিকিউ এর জন্য এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খুবই খুবই জরুরি। আচ্ছা, তাহলে আমাদের এবার আমরা এমসিকিউ অংশে যাব। দেখো, আমি এমসিকিউগুলো পড়ছি, উত্তরগুলো একটু তোমরা দেখে নাও। ফুলারিন কোন যৌগের রূপভেদ? তাহলে ফুলারিন কার্বন যৌগের রূপভেদ, কার্বনের রূপভেদ। তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বারটা। তাহলে ফুলারিন শুধুমাত্র কার্বনেরই গঠিত হবে। তবে ক্যাটেনেশন ধর্ম কার কার আছে? ক্যাটেনেশন ধর্মটা কার্বনের পাশাপাশি ফসফরাসের আছে, সালফারের আছে, এই পরমাণুগুলোর ক্যাটেনেশন ধর্ম আছে। পাশাপাশি সিলিকনেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে। তাহলে ক্যাটেনেশন ধর্ম কার্বন, ফসফরাস, সালফার সবারই আছে, তবে ফুলারিন বলতে কার্বনের ক্যাটেনেশনকে বোঝায়। দ্বিতীয়ত, পরীক্ষাগারে সর্বপ্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? সর্বপ্রথম পাওয়া গিয়েছিল কোনটা? ইউরিয়া। এই ইউরিয়াটা তৈরি হয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয়েছিল। তৃতীয়ত, সম্প্রতি 60 কার্বন বিশিষ্ট ফুটবলের মতো দেখতে যেটি আবিষ্কার হয়েছে সেটি হচ্ছে ফুলারিন। ফুটবলের মতো দেখতে 60 কার্বন বিশিষ্ট। তারপরে পরীক্ষাগারে সর্বপ্রথম কি থেকে ইউরিয়া আবিষ্কার করা হয়? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, অর্থাৎ এই যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া আবিষ্কার করা হয়। দেখো, পরে বলেছে জৈব রসায়নের ভাষায় কার্বনিক ক্যাটেনেশন বলতে কি বোঝায়? ক্যাটেনেশন শব্দের অর্থ হচ্ছে কার্বন কার্বন সংযুতি। ক্যাটেনেশন শব্দের অর্থ কি? কার্বনের সাথে কার্বন যুক্ত হওয়া, অর্থাৎ কার্বনের সাথে কার্বনের সংযুতি। আধুনিক জৈব রসায়নের জনককে? দেখো, এখানে আমরা সাধারণত ভুল করে বার্জেলিয়াসকে অনেক ক্ষেত্রে বলে থাকি। বার্জেলিয়াসের তত্ত্ব প্রাণশক্তি মতবাদ কেন্দ্রিক, তাই তিনি কিন্তু আধুনিক রসায়নের জনক না। কারণ ফ্রেডরিক ভোলার এই বার্জেলিয়াসের তত্ত্বকে ভুল প্রমাণ করেই কিন্তু তিনি আধুনিক রসায়নের জনক হয়েছে। তাহলে আধুনিক জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক ভোলার। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলো সিরিজকে কি বলা হয়? তাহলে এদেরকে হাইড্রোকার্বন বলা হয়। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হাইড্রোকার্বন। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়? এখানে অবশ্যই একটু ডাটা মিসিং হয়েছে, এখানে না হবে। 2 নম্বর উত্তরে আমাদের না হবে অপশনে। আচ্ছা, এবার দেখো, বলছে নিচের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয়, মানে কোনটি মিথ্যা? ইথার ও বেনজিনের দ্রবণীয়। তাহলে জৈব যৌগ যেহেতু পোলার বস্তু, ইথার ও বেনজিন পোলার দ্রাবকে দ্রবণীয়, তার মানে এটা সঠিক। তাহলে আমার উত্তর কিন্তু মিলে নাই, সঠিক নয় বলেছে। আচ্ছা, ক্ষয়ে আসি। দহনের ফলে কোনো অবশেষ থাকে না। তাহলে হাইড্রোকার্বনগুলো দহন হলে কোনো অবশেষ থাকে না। এদের বিক্রিয়ার গতি জটিল ও মন্থর প্রকৃতির। তাহলে জৈব যৌগর বিক্রিয়াগুলো মন্থর প্রকৃতির হয় এবং জটিল প্রকৃতির হয়। প্রধানত আয়নিক বন্ধন দ্বারা গঠিত। তাহলে এটা ভুল, তাই এটাই সঠিক উত্তর, কারণ জৈব যৌগগুলো সমযোজী অণু গঠন করে। দেখো, পরে বলেছে কোন যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? তাহলে কোন যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? ক্লোরোপিক্রিন। তাহলে ক্লোরোপিক্রিনে হাইড্রোজেন অনুপস্থিত। কোনটি জৈব যৌগ? দেখো, এখানে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে জৈব যৌগ, কারণ সে হাইড্রোকার্বন জাতক, এই জন্য এটি জৈব যৌগ। জৈব যৌগের সংখ্যা কত? প্রায় 1 কোটির মতো। জৈব যৌগের সংখ্যা তাহলে প্রায় 1 কোটির মতো। এখানে মতভেদ রয়েছে, কারণ 2021 এর গণনা অনুসারে জৈব যৌগের সংখ্যা কিন্তু 2 কোটি। এটা 2021-এর তথ্য। জৈব যৌগের সংখ্যা কত? জৈব যৌগের সংখ্যা 2 কোটি। কিন্তু যেহেতু আমাদের প্রচলিত বইগুলোতে জৈব যৌগের সংখ্যা 1 কোটি বলা আছে, তাই এটা আমরা সঠিক উত্তর হিসেবে লিখব। উদ্ভিদ ও প্রাণী উৎস থেকে গৃহীত জৈবগুলোকে সর্বপ্রথম জৈব যৌগ নাম দেন কে? নাম দেন বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াস সর্বপ্রথম কি করেছে? আমাদের উদ্ভিদ ও প্রাণী উৎস থেকে সংগ্রহিত বস্তুর নাম জৈব যৌগ দিয়েছে। তারপরে দেখো, বলেছে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নয় কোনটি? সমানতা এটা একটা কারণ, পলিমারকরণ এটা একটা কারণ, ক্যাটেনেশন এটা একটা কারণ। তাহলে পোলারাইজেশন এটি কোনো কারণ নয়। তারপরে দেখো, বলেছে জৈব যৌগের অনুসময়ে কোন ধরনের বন্ধন থাকে? জৈব যৌগে কি থাকে? সমযোজী বন্ধন থাকে। সবগুলো সমযোজী বন্ধনে যুক্ত।
কোনটি হাইড্রোকার্বন? তাহলে হাইড্রোকার্বন কোনটি? বিশুদ্ধ হাইড্রোকার্বন হচ্ছে পেট্রোল। চিনির মধ্যে OH থাকে, মানে অক্সিজেন পরমাণু থাকে। সেলুলোজে নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। PVC এটা এক ধরনের পলিমার, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড এটা। তাহলে দেখো আমাদের বিশুদ্ধ হাইড্রোকার্বন কোনটা? পেট্রোল। তাহলে আমাদের এই লেকচার 1-এ মূলত সবগুলো মুখস্থ বেস পড়া ছিল। তাহলে তোমরা যে লেকচার শিট রয়েছে, লেকচার শিটে পেজ 1 থেকে 3 পর্যন্ত দেখবা যে এখানে অনেকগুলো মুখস্থ বেস পড়া রয়েছে। তোমরা নিজ দায়িত্বে পড়াগুলো কমপ্লিট করে ফেলবা।